প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠা থেকে এর বিভিন্ন কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মাইটোকন্ড্রিয়া, একে কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এর দণ্ডাকার, বৃহদাকার ও তারকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বা পাওয়ার হাউস বলা হয়। এরপর নিউক্লিয়াস। প্লোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। একটি নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস নিয়ে গঠিত। অর্থাৎ একটি নিউক্লিয়াসের মোটামুটি বা প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। একটি হলো নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বর হলো নিউক্লিওপ্লাজম, 3 নম্বর হলো ক্রোমাটিন তন্তু এবং 4 নম্বর নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেনটা কি? এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে বস্তুগুলোকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি হলো নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে স্বচ্ছ বস্তু দেখা যায়, এটি হলো নিউক্লিওপ্লাজম, যার মধ্যে ক্রোমাটিন তন্তু, এই সুতার মতো অংশ, এটা হলো ক্রোমাটিন তন্তু, এবং নিউক্লিওলাস, মাঝখানে যে গোল অংশটুকু থাকে, এটা হলো নিউক্লিওলাস। এই দুটি অংশ নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। আর নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের অভ্যন্তরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণু ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটি হলো নিউক্লিওলাস। অর্থাৎ এই অংশটুকু হলো নিউক্লিওলাস। এরপরে দেখো, একটি কাজ দেয়া আছে, মাটি দিয়ে নিউক্লিয়াসের একটি মডেল বানাও যাতে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকবে। অর্থাৎ নিউক্লিয়াসের একটি মডেল তোমাদেরকে একে দেখাতে হবে এবং তার অঙ্গাণুগুলো চিহ্নিত করতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। এর সমাধানে নিউক্লিয়াসের একটি মডেল উপস্থাপন করা হলো যাতে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস আছে। এখানে যেহেতু এই দুটি দেখাতে বলা হয়েছে, অতএব এই দুটি অংশই তোমরা শুধুমাত্র দেখাবে, অন্য অংশ দেখানোর প্রয়োজন নেই। একটি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস। এরপর আছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো এবং খোলা অবস্থায় যে অঙ্গাণু রয়েছে তাই ক্রোমাটিন তন্তু বলে। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপর আরেকটি কাজ আছে, চিত্র একে অঙ্গাণুর ভিত্তিতে একটি উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য ছক কাগজে উপস্থাপন করো। অর্থাৎ একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের চিত্র আঁকতে হবে। এরপর এর অঙ্গাণুর মধ্যে কি পার্থক্য রয়েছে তা ছকে উপস্থাপন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান চিত্র একে অঙ্গাণুর ভিত্তিতে একটি উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ, মাঝখানে অঙ্গাণুগুলোর নাম। পার্থক্য: 1. উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, পক্ষান্তরে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 2. উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে,
প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। 3. উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় হয় এবং মধ্যবর্তী স্থানে থাকে। আর প্রাণী কোষের সমস্ত কোষ জুড়ে ছোট ছোট কোষ গহ্বর থাকে। 4. উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। পক্ষান্তরে প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। 5. উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না। অন্যদিকে প্রাণী কোষে লাইসোসোম থাকে। 6. উদ্ভিদ কোষে মাইক্রোভিলাস থাকে না। পক্ষান্তরে প্রাণী কোষে মাইক্রোভিলাস থাকে। 7. উদ্ভিদ কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে। অন্যদিকে প্রাণী কোষে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। এবং সর্বশেষ 8. উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্র থাকে। অন্যদিকে প্রাণী কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্র থাকে না। এই ছিল অঙ্গাণুর ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। জীবদেহে কোষের ভূমিকা। কোষ কি তা তোমরা জেনেছ। কোষগুলো কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় কলা বা টিস্যু। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্তু বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের কথা নিম্নে উল্লেখ করা হলো। বিভিন্ন ধরনের কলা গঠন। অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা তন্তু গঠন করে। এই ক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ একই ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা এবং দৃঢ়তা প্রদান করা এদের কাজ। 2 নম্বর হলো বিভিন্ন অঙ্গ গঠন। বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি। আবার চোখ, কান, নাক, মুখ, হাত, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ষ, যক্ষা, পিলা ইত্যাদি প্রাণীর বিভিন্ন অঙ্গ। এরপরে আছে জীবদেহের গঠন। ক্ষুদ্র কোষ থেকে জীবদেহ সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকেই জীবদেহের বৃদ্ধি ঘটে। এরপর আছে খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে। এরপরে শক্তি উৎপাদন। জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়। খাদ্য থেকে জীব শক্তি পায়। খাদ্য ও পানি সঞ্চয়। কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে রাখে, যেমন ফণী, মনসা, আলু ইত্যাদি। এবং সর্বশেষ আছে প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন পিত্তরস, ইনসুলিন, জারক রস ইত্যাদি। এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পড়তে পারো, এই জন্য আমি এটার নোট করে দিইনি। এটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। প্রশ্নটা হতে পারে জীবদেহেও কোষের ভূমিকা বর্ণনা করো। তাহলে তোমাদেরকে এই কয়েকটি পয়েন্ট দিতে হবে। 1, বিভিন্ন কলা গঠন। 2 হলো বিভিন্ন ধরনের অঙ্গ গঠন। 3 হলো জীবদেহের গঠন। 4 খাদ্য উৎপাদন। 5 শক্তি উৎপাদন। 6 খাদ্য ও পানি সঞ্চয়। এবং 7 প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। অর্থাৎ এই 7টি পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। এরপর অনুশীলনী। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করে দেব।